কোনো ব্যক্তির বর্তমান পরিস্থিতি দেখে কখনোই তার ভবিষ্যৎ বিচার করবেন না, কারণ সময় এমন এক শক্তি আছে যা যে কোনো কালো কয়লাকেও হীরায় পরিণত করতে পারে। আজকে থাকছে সংসারের কাজকর্ম, রান্নাবান্নাবিহীন শুধু সংসারের কাজ আর কাজ। আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠেই সকাল 6টার দিকে মেশিনটা চালু করে দিয়েছিলাম। তো বিছানার চাদরটা ধুয়ে নিয়েছি, সেই সাথে পরার কিছু কাপড় চোপড়ও আমি ধুয়ে নিয়েছি। তো এগুলো এই তো আমি ছাদে মেলে দিলাম। আর বাইরের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, আজকে এত সুন্দর রোদ। তো রোদ দেখে তো একদম মনটা খুশিতে ভরে গিয়েছে। আসলে ইদানিং কিন্তু এখন এত রোদ ওঠে না, এই রোদ এই বৃষ্টি এরকম খেলায় কিন্তু চলছে। আজকে আর সকালবেলা নাস্তার কোনো আয়োজন করিনি। আজকে সকালবেলা চা আর মুড়ি, এই দুইটা দিয়ে আজকে সকালে নাস্তা হবে। প্রতিদিন সকালবেলা রুটি দিয়ে কিন্তু নাস্তাটা করা হয়, যদিও একেবারে খাবারটা হালকা হয়ে যাচ্ছে, তো সমস্যা নেই। যদি আবার ক্ষুধা লেগে যায় কাজের মাঝখানে আবার হয়তো বা খেয়ে নিতে পারবো। আমার আমার প্রিয় আপু, আন্টি এবং ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায়, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। সংসারের কাজ, আসলে কাজের তো শেষ নেই। এবেলা ওবেলা কত রকমের কাজ যে করি, তারপরেও কিভাবে যেন এটা সেটা ময়লা হতেই থাকে। তো ফ্ল্যাট বাসাতে থাকার পরও এত যে পরিষ্কার করতে হয় বুঝি না। যদি টিন সেট বাড়িতে থাকতাম অথবা একটা মাটির ঘরে থাকতাম, তাহলে কি অবস্থা হতো আল্লাহই ভালো জানে। তো এই দিক থেকে এই যে আমার কিচেন ক্যাবিনেটের উপরের অংশটা যে আমি মুছে পরিষ্কার করে নিয়েছি, এটার উপরের যে কাপড়টা ওটা আমি ধুয়ে দিয়েছি অফ ক্যামেরাতে। তো ওগুলো আমি আর কি পরবর্তীতে বিছিয়ে নিব। আমার কোনো একজন আপু আমাকে কমেন্ট করেছিল আমার ছোট ক্যাবিনেটের মাপটা দেখিয়ে দেওয়ার জন্য। তো আপুর উদ্দেশ্যে বলছি, আমার ভিডিওগুলো যেহেতু আগে থেকে আমি রেডি করে রাখি, সে জায়গা থেকে না আসলে আপুরা যখন কমেন্টসগুলো করেন, তো ওই ভিডিও শ্যুটটা নিতে গেলে আসলে ভিডিওর একটা আর কি সিরিয়াল থাকে না, আর কি এলোমেলো হয়ে যায়। তো যে আপুটা আমার ছোট ক্যাবিনেটের মাপটা দেখতে চেয়েছেন, আমি সময় সুযোগ করে আমি যে কোনো একটা ভিডিওতে আমি সেটার মাপটা দেখিয়ে দিব। তবে তার জন্য হয়তোবা আমার সেই আপুটার কিছুদিন অপেক্ষা করতে হবে, আর নয়তোবা আমি শর্ট আকারে কোনো একটা ভিডিওতে আমার ছোট কিচেন ক্যাবিনেটের মাপটা আমি দেখিয়ে দিব। তো যাই হোক, আশা করছি আপু রাগ করবেন না। আমি যতটুকু পেরেছি আপনাকে বুঝিয়ে বলার চেষ্টা করেছি। তো এই যে মানি প্লান্টের পাতাগুলোতে ধুলাবালি পড়েছে, আবার দেখলাম যে পানিও শুকিয়ে গিয়েছে। তো এখন পানি দিয়ে খুব সুন্দর করে গাছগুলোকে ভিজিয়ে দিলাম, আর পাতাগুলো একটু পরিষ্কার করে দিলাম। অনেক আপুরা কমেন্ট করেছেন, তো আজকে ভালোবাসার কিছু আপুদের কমেন্টও পড়ব। তার আগে আমার জবা গাছে দেখলাম ছোট ছোট কিছু পোকার আক্রমণ হয়েছে। তো তার জন্য আমি ঘরোয়া একটা ওষুধ তৈরি করব, সেটাই জবা গাছে অ্যাপ্লাই করব। যদিও পোকা মারার ওষুধ কিন্তু আমার ঘরেই আছে, তবে বাইরে যেহেতু প্রচুর পরিমাণে বাতাস, সেই বাতাসের মধ্যে আমার যদি সেই কেনা ওষুধটা এখন আমি ব্যবহার করি, ওই ওষুধটা ব্যবহার করলে না, যদি ওটার ঝাঁজটা আর কি বাতাসের সাথে চোখে মুখে আসে, তাহলে প্রচণ্ড পরিমাণে কিন্তু গলা ব্যথা করে, সেই সাথে চোখও জ্বালা পোড়া করে। তো এই কারণে ওই ওষুধটা এখন আর আমি ভয়ে ব্যবহার করছি না। বাইরে বাতাসের বেগটা যদি কম থাকতো, তাহলে আমার সেই কেনা ওষুধটাই আমি ব্যবহার করতাম। তো হাতে বানিয়ে এই ওষুধটাই এখন আমি ব্যবহার করব। এটাও কিন্তু খুব কার্যকরী একটা ওষুধ। তো আমি হ্যান্ড ওয়াশ নিয়ে নিলাম, আর হ্যান্ড ওয়াশটা দেখলাম শেষ। তো এই যে বড় বোতলের হ্যান্ড ওয়াশটা, এটা কিন্তু আমার অনেক দিন গেল, প্রায় 1.5 বছরের মতো গিয়েছে। তো আমি সব জায়গাতে হ্যান্ড ওয়াশ দিয়ে রেখেছি, আর যতটুকু অবশিষ্ট ছিল সেটা আজকে একেবারে আমি একদম নিগড়িয়ে নিচ্ছি। আর এদিক থেকে কি কি দিলাম, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভিনেগার আর হ্যান্ড ওয়াশ নিয়ে দিয়েছি। তো এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে আমি কিন্তু এখন ঘরোয়া পদ্ধতিতে একটা ওষুধ তৈরি করে নিচ্ছি।
এটা সব ধরনের গাছেই দেয়া যায়। তো গাছে দেখা যায় মিলিবাগ হলে, তারপরে একদম সাদার মতো, সাদা না, এটা কালো মোটা, মোটা কিছু পোকা হয়ে আছে, সেগুলোর উপরে আরকি আমি দিয়ে দিব। তো এটা দেখা যায় কি ২-১ দিন দিলেই এটা একদম ওই পোকাগুলো চলে যাবে, আর গাছেরও কিন্তু তেমন একটা ক্ষতি হবে না। আবার অনেক আপুরে এখন বলতে পারেন যে, "বিথি আপু তুমি গাছ বিষয়ে এত কিছু জানো।" সত্যি কথা বলতে আমি ইউটিউবিং করার আগে আমি অনেক ভিডিওতে বলেছি, আমি কিন্তু প্রথমত আমার গাছের নেশায় আমাকে ধরেছিল। ওই গাছের নেশা ধরার পর গাছের দেখা যায় ১টা ২টা গাছ কিনতে, কিনতে কোন গাছের কী নাম বা কোন গাছটা কীভাবে লাগাতে হয় সবই কিন্তু ইউটিউবে দেয়া থাকে। তো আমি আমার মতো করে সার্চ দিতাম আর সেটা চলে আসতো, আর সেটা দেখে দেখেই আমি মূলত অনেক কিছু শিখে নিয়েছি। তো এই কারণে মোটামুটি গাছ করতে কিন্তু আমার তেমন একটা অসুবিধা হয় না। তো এই তো এখন আমি এই স্প্রে জারে আমি সবটা নিয়ে নিলাম। তো এটা নিয়ে আমি ভালো করে এটা একটু প্রেস করে তারপর আমি গাছে আর কি অ্যাপ্লাই করব। তো এই যে দেখেন গাছের পাতার নিচেও কিন্তু একদম কালো, কালো আর কি কেমন যেন হয়ে গিয়েছে। আর এই যে মোটা ডালগুলো দেখতে পাচ্ছেন, এই যে দেখেন পোকাগুলো। তো এই পোকাগুলো না ডালের সাথে একেবারে আষ্টে-পিষ্টে লেগে আছে। পোকাগুলোর উপরে আর কি গায়ের মধ্যে ভালোই লোম আছে। তার সাথে একদম গাছের সাথে আষ্টে-পিষ্টে আছে। তো এখানে ওষুধ স্প্রে করতে এসে দেখলাম যে খুব সুন্দর একটা জবা ফুলও ফুটে আছে। তো আমি এইদিকে এখন খুব ভালো করে পুরোটা গাছ আর কি ভিজিয়ে দিব। আচ্ছা, কোনো একজন আপু আমাকে প্রশ্ন করেছিল আমার বারান্দা বাগানে রোদ কেমন আসে? আসলে এই মুহূর্তে আপুটার আইডির নাম বা আপুটার নাম আমি ভুলে গিয়েছি। তো শুধু এতটুকুই মনে ছিল যে আমার বারান্দাতে রোদ কেমন আসে। তো আলহামদুলিল্লাহ আমার বাসায় যেহেতু ২ টা বারান্দা, ২ টা বারান্দার মধ্যেই কিন্তু খুব ভালো পরিমাণেই রোদ আসে। যেই রুমটাতে আমার মেয়েরা থাকে ওই বারান্দার মধ্যে একদম খুব সকালবেলায় রোদটা চলে আসে। আর এই বারান্দায় রোদটা আসে সকাল ১১টা কি ১২টার দিকে। তারপরেও যতটুকু রোদ পায় ততটুকু রোদে আমার গাছগুলো মাশাআল্লাহ খুব সুন্দরই হয়। তো এইখানেও কিন্তু আমার একটা সাদা আর কি কাপড় বিছানো ছিল, সেটাও আমি তুলে নিয়েছি। তো এখন খুব সুন্দর করে আমি ফার্নিচারগুলো এক, এক করে ক্লিন করে নিব। তো এগুলো ক্লিন করা হবে, সেই সাথে ফ্যানটাও পরিষ্কার করা হবে। তার মধ্যে আবার ঘরে আমি একটু ঝুল দেখেছিলাম। তো সেটাও আবার আমি একটু অফ ক্যামেরাতে আর কি ঝাড়াঝাড়ি করে নিয়েছি। সেই যে ঈদের আগে চুলগুলো ছেড়েছিলাম, তো হঠাৎ করে দেখা যায় ফ্যানের দিকে তাকাতে গিয়ে দেখলাম যে ভালোই ঝুল পড়েছে। তো সেটা অফ ক্যামেরাতে আর কি ঝেড়ে নিয়েছি। ফ্যানটা পরিষ্কার করব। তো এদিক থেকে আমি সব কিছু পরিষ্কার করে আবার জায়গা মতো রেখে দিলাম। কে রহমান U7Y আইডি থেকে আপু কমেন্ট করেছিল, "আপু তোমার নাস্তা দেখে মনে হয় এখনই চলে যাই তোমার বাসায়। কিন্তু ইন্ডিয়া থেকে তাড়াতাড়ি যেতে পারবো না। ভালো থেকো আপু। আর তোমার হাতে চুড়ি পরলে ভালো লাগবে, কারণ তুমি অনেক সুন্দর।" তো আপু তুমি ইন্ডিয়া থেকে আমার ভিডিও দেখো, আমি জানতামই না। যাই হোক কমেন্টের মাধ্যমে জেনে নিলাম। তো আসলে আমি চুড়ি পরার অভ্যাস নাই, তো চুড়ি পরে না ওইভাবে কাজ করতে গেলে আমার কাছে কেমন যেন একটু লাগে। ওই যে অভ্যাস নাই বলে একটা কথা। তবে হ্যাঁ, আমি অবশ্যই চুড়ি পরবো। দেখি কিছুদিন চুড়ি পরে আমার কাছে কেমন লাগে। তো আজকে কিন্তু আমার দুপুরে ঘরে কাজ করতে, করতে আমার রান্নাটাই আমি বন্ধ রেখেছি। রান্না বন্ধ রেখে একদম বাসার কাজগুলো আমি খুব সুন্দরভাবে করে নিয়েছি। আজকের ভিডিওটা কিন্তু আমার বিশাল একটা ভিডিও হয়ে গিয়েছিল। তো এই কারণে ভিডিওর অর্ধেক অংশ আজকে আমি শেয়ার করছি এবং বাকি অর্ধেক অংশ আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব। একদিনে কিন্তু আমি অনেকগুলো কাজ করেছি। কিছুটা শেয়ার করেছি, আবার বাকিটা পরবর্তী ভিডিওতে শেয়ার করব। ২ টা রুমের ফ্যান পরিষ্কার করা, চাদর বিছানো, চাদর ধোয়া, সেই সাথে রুমও ঝাড়মোছ করা। তো অনেক কাজ কিন্তু হয়ে গিয়েছে। তার উপর আবার রান্নাবান্নাও করেছি। তবে আজকের ভিডিওতে না আমি রান্নাবান্না শেয়ার করিনি। কে রহমান Y7Y আইডি থেকে U7Y আইডি থেকে আপু আবার একটা কমেন্ট করেছিল আর কি, "আপু কেউ যদি তোমাকে মন থেকে ভালোবাসে, তুমি যেমন থাকো না কেন তোমাকে ভালোবাসবে। তার জন্য নিজেকে চেঞ্জ করার কোনো দরকার নাই।" তো
তো আপু কিন্তু কথাটা একেবারে ঠিক একটা কথাই বলেছো। আসলে ভালোবাসতে গেলে রূপের দরকার হয় না, গুণ থাকলেই চলে। যার মধ্যে গুণ থাকে আসলে তাকে ভালোবাসতে গেলে না তার কাপড় চোপড়ের উপরও ফোকাস করার দরকার পড়ে না, বা তার চেহারা সৌন্দর্যের দিকেও কিন্তু ফোকাস করা লাগে না। তো যাই হোক, এখন আর কে ভালোবাসে বা কে ভালোবাসে না সেই দিকে ফোকাস দেওয়ার মতো টাইম নাই। আমি যেমন, আল্লাহ তাআলা আমাকে যেভাবে তৈরি করেছেন আমি সেভাবেই থাকতে পছন্দ করি। আর তার জন্য আমি আমার রবের কাছে হাজারো কোটি শুকরিয়া জানাই। তো যাই হোক, আসলে পছন্দ না করেও তো এই মানুষটা আমাকে বিয়ে করেনি। সে কিন্তু আমাকে নিজ থেকেই পছন্দ করে আমাকে বিয়ে করেছিল। হয়তোবা দিন শেষে তার চোখে চোখে পর্দা পড়ে গিয়েছে। এ কারণে হয়তোবা তার চোখে এখন আর বিথিকে ভালো লাগে না। যাই হোক, ২ দিন পর পরই চোখে পর্দা পড়ে, আর একেক সময় একেকজনকে তার ভালো লেগে যায়। এটা তার একটা বড় গুণ বলা যায়। আসলে এমন গুণের অধিকারের স্বামীকে পাওয়া আমার সত্যিই একটা ভাগ্য বলে কথা। এমন একটা ভাগ্য নিয়ে জন্মেছি যে আল্লাহ তাআলা এমন একজন মানুষকে আমার কপালে লিখে রেখেছিলেন। যাই হোক, ওই মানুষটার কথা না বলি। এদিক থেকে আমি খুব সুন্দর করে সোফাগুলো এই তো ঝাড়া দিয়ে দিচ্ছি। যেহেতু চুল ছেড়েছি, এগুলো তো ছেড়ে নিতেই হবে। এপাশ থেকে আমি চাদরটা অফ ক্যামেরাতে খুব সুন্দর করে বিছিয়ে নিলাম। বালিশের কভারগুলো লাগিয়ে নিয়েছি। সাদা হচ্ছে শুভ্রতার প্রতীক। আসলে সাদা জিনিস ব্যবহার করতে আমার খুবই ভালো লাগে। তবে দেখা যায় কি যে সাদা জিনিস ২-১ দিন রাখার পর তারপর কিন্তু আর রাখা যায় না। একদম খুব তাড়াতাড়ি কিন্তু ময়লা হয়ে যায়। আর এই রুমটাই যেহেতু সারাদিন আমার খুব ব্যবহার হয়, দেখা যায় এই রুমে যেহেতু টিভি দেখা, তারপরে মেয়েরা মাঝে, মাঝে খাওয়া-দাওয়াও করে এই রুমে বসে। ডাইনিং টেবিলে বসে তেমন কিন্তু একটা মেয়েরা খেতেই চায় না। তো এই দিক থেকে ২ টা যেহেতু কুলবালিশের কভার, একটা লাগিয়ে নিলাম, আরেকটা রেখে দিব। এই টি টেবিলটা আজ অনেক বছর হয়ে গিয়েছে। আমি ওইভাবে কিন্তু ক্লিন করি না। তো হাতে বানানো ক্লিনজার দিয়ে ভাবলাম যে একটু পরিষ্কার করে ফেলি। রুমালটা দিয়ে যেহেতু অনেকগুলো ফার্নিচার পরিষ্কার করা হয়েছে, তো ভাবলাম রুমালটা যেহেতু ময়লা, এটা দিয়েই না হয় আমি পরিষ্কার করি। তো দেখতেই পাচ্ছেন যে ফার্নিচারের টার জায়গায়, জায়গায় অনেকটা কালো অংশ হয়ে আছে। তো এটা না আমি ক্লিনজার দিয়ে খুব সুন্দর করে আমি একটু আলতো হাতে ঘষা দেওয়ার সাথে, সাথে ফার্নিচারটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এটা দিয়ে পরিষ্কার করে আমি এত মজা পাচ্ছিলাম। আমার কিন্তু অনেকটা সময় লেগেছে পুরোটা টি টেবিল আরকি পরিষ্কার করে নেওয়ার জন্য। আমি উপর থেকে এমনিতে মুছে রেখে দেই। তবে দেখলাম জায়গায়, জায়গায় ভালোই কালো অংশ লেগে আছে। আরকি ময়লাটা একেবারে লেগে গিয়েছে। তো সেই জায়গা থেকে আমি এখন খুব ভালো করে পুরোটা টি টেবিল আরকি পরিষ্কার করব। অনেক দূর-দূরান্ত থেকে আমার ভালোবাসার আপুরা আমার ভিডিও দেখেন এবং কমেন্টও করেন। তো যখন আপনারা কমেন্ট করেন, আপনাদের কমেন্টসগুলো আসলে পড়তে ভালো লাগে। আমি যদিও অনেক সময় ভিডিওতে পড়ি না অনেক আপুদের কমেন্টস, না পড়লে কি হয়েছে? তবে আমি কিন্তু যখন একা, একা থাকি, আমার ভালোবাসার আপুদের কমেন্টসগুলো কিন্তু আমি এমনিতেই পড়ে থাকি। মাহফুজুল হক আইডি থেকে আপু কমেন্ট করেছে, আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, আমি শাহানা খুলনা থেকে। কেমন আছেন? আমার এক মেয়ে এক ছেলে। আপনার ব্লু বেডশিটটা আমার ছেলের খুব পছন্দ হয়েছে। ওর এজ 7 বছর। আমি আপনার ভিডিও দেখি কিন্তু কখনো কমেন্ট করি না। তো শাহানা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই তো ভালো লাগা থেকেই কিন্তু ভালোবাসা হয়, এটা আমরা সবাই জানি। তো যাই হোক, আসলে বাবাটা যে আমার ব্লু বেডশিটটা এত পছন্দ করেছে। তো আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আন্টির বেডশিটটা পছন্দ হওয়ার জন্য। আর আপু যেহেতু খুলনায় থাকেন, খুলনা থেকে আমার ভিডিওগুলো দেখেন, মাঝে, মাঝে কমেন্ট করবেন। আপনাদের এক একটা কমেন্ট যখন আমি পড়ি, আমার কাছে কিন্তু সত্যিই অনেক, অনেক ভালো লাগে। জান্নাতুল ফেরদৌস আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আপু আপনার মানি প্লান্টগুলো এত সুন্দর ঝাঁকড়া হয়, দেখলেই মনটা ভরে যায়। তো আপু, আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে মানি প্লান্ট গাছের তো তেমন যত্ন নিতে হয় না। ২-৪টা পাতা মাটির মধ্যে লাগিয়ে দিলেই কিন্তু ধীরে, ধীরে পাতাগুলো বড় হয়ে যায় আর তখনই ঝাঁকড়া হয়ে যায়। শুধু পানিটা আমি একটু খেয়াল করে দিলেই কিন্তু হয়। তো এভাবেই কিন্তু আমি আমার মানি প্লান্টগুলো ঝাঁকড়া করে ফেলি। আমি কিন্তু কথা বলতে, বলতে পুরো টি টেবিলটা পরিষ্কার করা আপনাদের সাথে শেয়ার করলাম।
তো দেখেন একদম পুরো টি টেবিলটা এত সুন্দর পরিষ্কার হয়ে আছে। আসলে যেকোনো ময়লা জিনিস এভাবে যখন পরিষ্কার করে নেওয়া হয়, তখন কিন্তু নিজের কাছে অনেক, অনেক ভালো লাগে। তো যাই হোক, এই তো টি টেবিলটা পরিষ্কার করা শেষ। আর এখন আমি রুমালটা ভালো করে ধুয়ে নিব। তো দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে ময়লা হয়েছে, একদম কালো কুটকুটে পানি বের হচ্ছে। তো এটা আমি ভালো করে ধুয়ে এরপর আমি গরম পানি দিয়ে রুমালগুলো আরকি ভিজিয়ে দিব। তো মগের মধ্যে আমি আলাদা করে আরকি একটু পানি রেখে দিয়েছিলাম। আর পানিটা যেহেতু খুব গরম, তো এটার মধ্যে এখন আমি এই যে টাওয়ালগুলো ধুয়ে নিচ্ছি। তারপর হ্যান্ড টাওয়ালগুলোও কিন্তু আমি ধুয়ে নিব। আচ্ছা, এখন ওই আপুটার কথা মনে হয়েছে। রেহানা পারভীন আইডি থেকে আরকি আপু আমার বেলকনিতে কেমন রোদ আসে সেটা আরকি জানতে চেয়েছিল। তো আমি তো বলেই দিয়েছি যে আমার বেলকনিতে কেমন রোদ আসে। তো এই তো আমি কথা বলতে, বলতে সবকিছু পরিষ্কার করে নিলাম। আর হ্যান্ড টাওয়ালের অবস্থা দেখতে পাচ্ছেন। এটা দিয়ে যেহেতু ভাত খাওয়া-দাওয়া করার পর সবসময় এত পরিমাণে এটা আরকি ব্যবহার করা হয়। তো এটা অল্প-স্বল্প ময়লা থাকতেই না আমি ধুয়ে ফেলি। আসলে এমন একটা অবস্থা, কাজ যখন করি আর কাজের ঝোঁক যখন চলে আসে, তখন মনে হয় কি একটার পর একটা কাজ আমি করতেই থাকি। এই যে পাপোশগুলো ধুয়েছিলাম, রোদ বৃষ্টির জন্য পাপোশগুলোও কিন্তু শুকাতে পারছিলাম না। তো বারান্দায় একবার দেই, আরেকবার ঘরে নিয়ে যাই। যখনই বৃষ্টি চলে আসে, বারান্দার মধ্যে থেকে নিয়ে ঘরে রাখি, নাহলে পাপোশগুলো আবার ভিজে যায়। তো দিনের মধ্যে যে কতবার বারান্দায় কাপড় দেই আর কতবার যে ঘরে নেই, এই অবস্থাতেই কিন্তু চলতে থাকে। তো এই দিক থেকে আমার বাগান বিলাসী ফুলগুলো দেখেও কিন্তু মনটা ভালো হয়ে গেল। মাশাআল্লাহ অনেক সুন্দর ফুল ফুটেছে। তো আমি যেহেতু অন্য পাপোশ বিছিয়েছি, এই পাপোশগুলো আমি এই ঝুড়িটার মধ্যেই রেখে দিলাম। আর ওই যে বললাম না যে আমি এখানকার কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম। তো ভাবলাম আসলে কাজ ফেলে রেখে লাভ নেই। এটা যদি পরে বিছানোর চিন্তা করি আবার ২-১ দিন এমনিতেই পড়ে থাকবে। তার চাইতে এগুলো এখন আমি বিছিয়ে ফেলি। কাজ তো একটার পর একটা করেই গিয়েছি। তো যাই হোক, কাজের ঝোঁক যখন চলে আসে, তখন কিন্তু সত্যি আমার আর খারাপ লাগে না। কাজ করতেও বেশ ভালো লাগে। আর কাজ করার পর যখন দেখি যে না ঘরবাড়িগুলো একদম পরিষ্কার পরিপাটি হয়ে গিয়েছে, তখন কিন্তু শরীর মন ২ টাই একেবারে ফুরফুরে থাকে এবং আমার শরীরের ভারটা কমে যায়। অনেকটাই নিজেকে হালকা রাখে। তো আসলে জানি না আসলে কার কেমন হয়। তবে অপরিষ্কার কোনো জিনিস যদি আমার ঘরে থাকে, তখন আমার গা হাত পা কেমন যেন ভার, ভার হয়ে থাকে। তো এই যে টি টেবিলের কাপড়টাও বিছিয়ে দিলাম। ঘরটা আমি আগেই ঝাড়ু দিয়ে নিয়েছি। এরপর কিন্তু আমি সবকিছু বিছিয়ে নিলাম। এই জায়গার কাপড়টাও আমি অফ ক্যামেরাতে বিছিয়ে নিলাম। সংসারের কাজ করতে, করতে মাঝে, মাঝে নিজের কিছু খারাপ লাগার কথাও আমার আপুদের সাথে শেয়ার করে ফেলি। জানি না কে কি মনে করেন। তো যাই হোক, ভালো লাগা থেকেই শেয়ার করি। আজকের মতো এখান থেকেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।